ধরুন এক সুপার পাওয়ার দেশ বিশাল অঙ্কের টাকা নিয়ে প্রস্তুত, মাটির নিচে লুকিয়ে থাকা সোনার ভান্ডার তুলবে, নতুন ইনফ্রাস্ট্রাকচার বানাবে, খনি খুলবে, বিলিয়ন ডলারের খেলা শুরু করবে, সব প্ল্যান রেডি, ঘোষণাও হয়ে গেছে, আন্তর্জাতিক মিডিয়ায় বড় বড় হেডলাইন, আর ঠিক 15 দিনের মধ্যেই সব থেমে গেল, পুরো প্রজেক্ট হাওয়া। হ্যাঁ, কথা হচ্ছে পাকিস্তানের বালুচিস্তান নিয়ে। মাত্র 2 সপ্তাহ আগে ইউনাইটেড স্টেটস ঘোষণা করেছিল তারা সেখানে $1.3 বিলিয়ন ইনভেস্ট করবে। প্রথম ধাপে বিশাল সার্ভে, কোথায় সোনা ডিপোজিট বেশি, কোন জায়গায় মাইনিং সম্ভব, কোথায় ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করানো যাবে, সব চিহ্নিত করা হবে। ভারতীয় টাকায় ধরলে এই অঙ্কটা হাজার হাজার কোটি টাকার বেশি। আর এটা তো শুধু গোল্ড মাইনিং, এর বাইরে কপার মাইনিং এ $1 বিলিয়ন ইনভেস্টের কথা ছিল। রেয়ার আর্থ মেটেরিয়ালসের জন্য $multi-billion আলাদা প্যাকেজ ঘোষণাও হয়ে গিয়েছিল। মানে পরিষ্কার, বেলুচিস্তানের মাটিতে যে খনিজ সম্পদ আছে সেটা নিয়ে আমেরিকা বড় গেম খেলতে চাইছিল। কিন্তু হঠাৎ কি হলো? নিজেদের রিপোর্টই জানালো দ্য ওয়াল স্ট্রিট জার্নাল যে বেলুচিস্তানে চলা এমার্জেন্সি, লাগাতার হিংসা আর বিশেষ করে বালুচ লিবারেশন আর্মির অপারেশন হেরফের পর আমেরিকান মিনারেল ইনভেস্টমেন্ট কার্যত থেমে গেছে। শুধু থেমেছে বললে কম বলা হবে, আমেরিকান কোম্পানির এক্সিকিউটিভরা পর্যন্ত সেখানে সার্ভে করতে যেতে চাইছেন না। খনি কোথায় হবে, কোথায় ড্রিলিং, কোথায় ইনফ্রা দাঁড়াবে, এসব নির্ধারণ করার জন্য ইঞ্জিনিয়ারই মিলছে না। কেউ পাকিস্তানে গিয়ে কাজ করতেও রাজি নয়। এর আগেই রেয়ার আর্থ নিয়ে যেসব সার্ভে করা হয়েছিল সেখানে আগামী মাস থেকেই খনন শুরু হওয়ার কথা ছিল, সেটাও এখন সম্পূর্ণ ঝুলে গেছে। একটা বিষয় স্পষ্ট, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে শুধু আমেরিকা নয়, বিশ্বের যে কোনো বড় কোম্পানি এখন পাকিস্তানে পা রাখতে ভয় পাচ্ছে। চীনা ইঞ্জিনিয়াররা তো আগেই চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর প্রজেক্ট ছেড়ে চলে যাওয়ার খবর সামনে এসেছে। এখন প্রশ্নটা স্বাভাবিক, দোষ কার? আমেরিকার নাকি চীনের? নাকি পুরো খেলাটার পেছনে অন্য কোনো বড় ব্যর্থতা লুকিয়ে আছে? যদি কেউ ভাবেন এটা শুধু বিচ্ছিন্ন কিছু হামলার ফল, তাহলে ভুল করবেন। এখানে ছবিটা অনেক বড়। অপারেশন হেরফ শুরু হওয়ার পর পাকিস্তানের সেনাবাহিনী ভেবেছিল 3 দিনের মধ্যেই সব নিয়ন্ত্রণে এনে ফেলবে। সরাসরি জরুরি অবস্থা ঘোষণা করা হয় বেলুচিস্তানে। এতটাই কঠোর এমার্জেন্সি ছিল যে অনেক জায়গায় সাধারণ মানুষকে মুখ ঢেকে বের হওয়ারও অনুমতি ছিল না। যে এলাকায় কোনো হামলাই হয়নি সেখানেও একই নিয়ম, কারণ সেনাবাহিনীর আশঙ্কা ছিল মুখ ঢেকে অন্য শহরে ঢুকে পড়তে পারে বালুচ লিবারেশন আর্মির সদস্যরা। শুনতে কড়া পদক্ষেপ মনে হলেও বাস্তবতা অন্য কথা বলছে। যে এমার্জেন্সি 3 দিনের জন্য জারি হয়েছিল সেটা এখন 10 দিন পেরিয়ে আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। মানে প্রথমে যে আত্মবিশ্বাস ছিল যে 3 দিনে শেষ করে দেব, সেটা এখন পুরো ভেঙে পড়েছে। সব থেকে বড় ধাক্কাটা কোথায় জানেন? রিপোর্ট অনুযায়ী পাকিস্তানি সেনার হতাহতের সংখ্যা 450 ছাড়িয়ে গেছে। গড়ে প্রতিদিন 45 থেকে 50 জন সেনা মারা যাচ্ছে। ট্যাঙ্ক, ড্রোন, হেলিকপ্টার, সব ধরনের আধুনিক অস্ত্র ব্যবহার করা হচ্ছে। দেখে মনে হচ্ছে যেন সীমান্তে কোনো বড় যুদ্ধ চলছে। কিন্তু এত কিছুর পরেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারছে না সেনাবাহিনী। যেখানে 10 দিন আগে বালুচ যোদ্ধারা অবস্থান নিয়েছিল, সেখানে অনেক জায়গায় তারা এখনো সেখানেই দাঁড়িয়ে আছে, তাদের সরানো যায়নি। এটা শুধু একটা প্রাদেশিক সংঘাত নয়, এটা পাকিস্তানের আভ্যন্তরীণ ক্ষমতার কাঠামোকে কাঁপিয়ে দিয়েছে। কারণ এতদিন একটা ধারণা ছিল পাকিস্তানের ভেতরে সেনাবাহিনীর সম্পূর্ণ প্রাধান্য, কেউ চ্যালেঞ্জ করতে পারে না। কিন্তু এই অপারেশনের পর সেই সুপ্রিমেসির ধারণাটাই প্রশ্নের মুখে। আর এখানেই বিষয়টা আন্তর্জাতিক হয়ে যাচ্ছে, কারণ যখন একটা দেশের ভেতরেই সেনাবাহিনী নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে লড়াই করছে, তখন বাইরে থেকে $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট এনে বড় খনি প্রকল্প চালানো প্রায় অসম্ভব। এখন শুধু আমেরিকার প্রজেক্ট নয়, রিপোর্ট বলছে পাকিস্তানের অন্য ছোট বড় গ্রুপগুলিও পরিস্থিতি দেখে অস্ত্র তুলে নিতে পারে। মানে সামনে অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এই পুরো ঘটনার মধ্যে সবথেকে বড় ধাক্কা খেয়েছে ইউনাইটেড স্টেটস। গত 1 বছর ধরে তারা যে পরিকল্পনা করছিল, রেয়ার আর্থ মিনারেলস তুলবে, বিশাল খনিজ ভান্ডার ব্যবহার করবে, এমনকি তার জন্য কূটনৈতিক ঝুঁকিও নিয়েছিল, সেই সব স্বপ্ন আপাতত ভেঙে পড়েছে। গত 1 বছর ধরে ইউনাইটেড স্টেটস যে হিসাব কষছিল, সেটা শুধু সোনা বা কপার তোলার জন্য ছিল না। মূল লক্ষ্য ছিল রেয়ার আর্থ মেটেরিয়ালস, সেই খনিজ যা আধুনিক প্রযুক্তি, ডিফেন্স ইকুইপমেন্ট, ইলেকট্রিক ভেহিকেল, চিপ ম্যানুফ্যাকচারিং সবকিছুর মেরুদণ্ড। বিশ্বে এই রেয়ার আর্থ সাপ্লাই চেনে কার প্রভাব সব থেকে বেশি? অবশ্যই চায়না। তাই পাকিস্তানের ভেতরে যদি বিকল্প খনিজ ভান্ডার দাঁড় করানো যায়, তাহলে ভবিষ্যতে কৌশলগতভাবে বড় সুবিধা মিলতে পারত। এই কারণেই এত বড় অঙ্কের ইনভেস্টমেন্ট, এত তাড়াহুড়ো করে সার্ভে, এত বড় ঘোষণা। কিন্তু মাটির নিচের সম্পদ তুলতে গেলে আগে মাটির উপর স্থিতিশীলতা দরকার, আর সেখানেই পুরো পরিকল্পনা ভেস্তে পড়েছে। অপারেশন হেরফ শুধু কয়েকটা হামলা নয়, এটা একটা বার্তা দিয়েছে। বার্তা হলো বেলুচিস্তানের পরিস্থিতি এতটাই অনিশ্চিত যে সুপার পাওয়ারও নিশ্চিন্তে পা রাখতে পারছে না। আর দোষটা আমেরিকার নয়, চীনেরও নয়। মূল সমস্যাটা পাকিস্তানের আভ্যন্তরীণ কাঠামোতে। যে সেনাবাহিনীকে এতদিন অপরাজেয় ভাবা হতো, আজ তার সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠছে।
হতাহতের সংখ্যা বাড়ছে, জরুরি অবস্থা বাড়ানো হচ্ছে, আর আন্তর্জাতিক কোম্পানিগুলিও পিছিয়ে যাচ্ছে। সবথেকে বড় ক্ষতি কোথায় জানেন? সেটা হলো বিশ্বাসের ক্ষতি। একবার যদি কোনো অঞ্চলের ইমেজ হাই রিস্ক জোন হয়ে যায়, তাহলে সেখানে বিলিয়ন ডলারের প্রকল্প ফেরানো খুব কঠিন। ইনভেস্টররা হিসাব করে যে মুনাফা কত, কিন্তু তার আগে তারা দেখে যে ঝুঁকি কত। এই মুহূর্তে পাকিস্তান সেই ঝুঁকির তালিকায় দ্রুত ওপরের দিকে উঠে যাচ্ছে, আর এদিকে বালুচ যোদ্ধারা নিজেদের ভূখণ্ডে শক্তভাবে দাঁড়িয়ে আছে। এটা সমর্থন করবেন কি করবেন না সেটা আলাদা প্রশ্ন, কিন্তু বাস্তব হলো তারা দেখিয়ে দিয়েছে যে আভ্যন্তরীণ চ্যালেঞ্জকে ছোট করে দেখলে তার মূল্য কত বড় হতে পারে। ফলাফল, আমেরিকার গত 1 বছরের পরিকল্পনা থমকে গেছে। মাল্টি বিলিয়ন ডলারের স্বপ্ন আপাতত স্থগিত, খনিজ উত্তোলনের বড় প্রজেক্ট বন্ধ। এখন দেখার বিষয়, পাকিস্তান কি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে, নাকি এই অস্থিরতা আরও বড় আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রভাব ফেলবে। বন্ধুরা, আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, তাই আপডেট মিস করতে না চাইলে চোখ রাখুন।